নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে 2019 সালে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রথম শিফটে যে 30টি অঙ্ক এসেছিল সেগুলি সলিউশন করে দেখাবো। শর্ট ট্রিক্সের সাথে সাথে কনসেপ্টগুলোও বলার চেষ্টা করব। আর এই সমগ্র ক্লাসের পিডিএফটা তোমরা ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে পেয়ে যাবে। চলে আসি একেবারে প্রথম প্রশ্নে। এখানে দেওয়া আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত হবে? তো এটা আমরা একেবারে ডাইরেক্ট সূত্র বসিয়ে করতে পারি। সূত্রটা কি? এটা হচ্ছে সুদ আসল ইজ ইকুয়ালস টু চক্রবৃদ্ধি সুদে যেটা হয় আসল মানে প্রিন্সিপাল হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে এন হয়ে যাবে ইয়ার, যত বছর দেওয়া আছে সেটা, আর হয়ে যাবে সুদের হার, আর পি হয়ে যাবে আসল। দেওয়া আছে আসল দেওয়া আছে 10,000 টাকা, আর হচ্ছে এন সময়টা দেওয়া আছে 3 বছর 3 ইয়ার্স, আর সুদের হার দেওয়া আছে কত 10। এবার যদি আমরা এগুলো বসিয়ে দিই তাহলে কি পাবো? 10,000 হোল ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার এন। এন মানে কত? 3 বছর দেওয়া। এবার এটা লিখবো 10,000 10,000 টু 10/100 কাটাকুটি করলে পড়ে থাকবে 1-এর 10, আর 1 প্লাস 1-এর 10 মানে 11-এর 10। 11-এর 10 হোল টু দি পাওয়ার 3 আছে, মানে এটাকে 3 বার গুণ হবে, যেহেতু হোল কিউব আছে 3 বার গুণ করতে হবে। এবার যদি কাটাকুটি করে দিই, জিরোগুলো কেটে দিই নিচে, করে পড়ে থাকছে কি 11 ইন্টু 11 ইন্টু 11 মানে কি 11 কিউব। 11 কিউব মানে কত? 1331 ইন্টু 10 আছে একটা জিরো, তাহলে 3 বছরের সুদ আসল কত হবে? 13,310 টাকা। তাহলে অপশান ডি হয়ে যাবে উত্তর। এই একই কোশ্চেনটাই জটিল হয়ে যেত যদি পরীক্ষক জিজ্ঞেস করতো যে থার্ড ইয়ারের শুধুমাত্র তৃতীয় বছরের ইন্টারেস্ট কত, কিংবা জটিল সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ট্রি মেথডে সলভ করব। সেক্ষেত্রে আমরা প্রথমে ইন্টারেস্টটা কনসিডার করব, সেটা কত দেওয়া আছে, আর 10% রেট অফ ইন্টারেস্ট। 10% মানে কত? 10/100। অর্থাৎ যদি 100 টাকা আসল হয় তার উপরে সুদ হবে 10 টাকা। একে আমরা লিখতে পারি 100/1000, উপর নিচে 10 দিয়ে গুণ করে। অর্থাৎ যদি 1000 টাকা আসল হয় তার উপর সুদ হবে কত? 100 টাকা। একে আবারও লিখতে পারি 1000 ডিভাইডেড বাই 10,000, অর্থাৎ যদি 10,000 টাকা আসল হয় তার উপরে সুদ হবে 1,000 টাকা। এবারে কত বছর দেওয়া আছে? 3 বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আর থার্ড ইয়ার। 3টে বছরের জন্য আলাদা আলাদা 3টে ঘর করলাম। আসল কত দেওয়া আছে? আসল দেওয়া আছে 10,000 টাকা। তাহলে প্রথম বছরে 10,000 টাকার উপরে সুদ কত হবে? এখান থেকে আমরা দেখছি 10,000 টাকা যদি আসল হয় তার উপরে সুদ হয় 1,000 টাকা। তাহলে আমরা প্রথম বছরে কত টাকা ইন্টারেস্ট পাবো? 1,000 টাকা ইন্টারেস্ট পাবো। তেমনিভাবে দ্বিতীয় বছরেও আসলের উপরে 1,000 টাকা ইন্টারেস্ট পাবো, এটা সরল সুদ পাচ্ছি। তেমনিভাবে তৃতীয় বছরেও আসলের উপরে 1,000 টাকা ইন্টারেস্ট পাবো। তাহলে এগুলো শুধুমাত্র আসলের উপর ইন্টারেস্ট পেয়েছি, মানে এই 1,000 টাকা করে 3,000 টাকা 3 বছরের টোটাল, এটা হয়ে গেল কি সিম্পল ইন্টারেস্ট, এসআই। এবারে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি জানি? সুদের উপরে সুদ। প্রথম বছরের আগে তো কোনো সুদ নেই, তাহলে প্রথম বছরে কোনো কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা পাবো না। যেটাই কম্পাউন্ড ইন্টারেস্ট সেটাই সিম্পল ইন্টারেস্ট। এবার দ্বিতীয় বছরে আসি। দ্বিতীয় বছরে আমরা আসলের উপরে সুদ পেয়েছি কত? 1,000 টাকা। আর প্রথম বছরে যে 1,000 টাকা সুদ পেয়েছি তার উপরেও তো আমরা ইন্টারেস্ট পাবো। তার উপরে 10% ইন্টারেস্ট পেলে কত? 1,000 টাকা যদি আসল হয়, 10% ইন্টারেস্ট পেলে তার উপরে সুদ কত হবে? ইন্টারেস্ট হবে 100 টাকা। তাহলে দ্বিতীয় বছরে আমরা 100 টাকা একটা সুদ পাবো, সেটা হচ্ছে প্রথম বছরে সুদের উপরে সুদ। এবারে তৃতীয় বছরে আসি। তৃতীয় বছরের আগে কটা বছর আছে? প্রথম বছর আর দ্বিতীয় বছর। প্রথম বছরে আমরা সুদ কত পেয়েছি? 1,000 টাকা। তার উপরে তৃতীয় বছরে সুদ কত পাবো? 100 টাকা। আবার দ্বিতীয় বছরে দেখতে পাচ্ছি এখানে আমরা দুটো সুদ পেয়েছি, একটা 1,000 টাকা আর একটা 100 টাকা। এই 1,000 টাকার উপরে 10% সুদ কত পাবো? 100 টাকা। আর এই 100 টাকার উপরে 10% সুদ কত পাবো? 10 টাকা। তাহলে তৃতীয় বছরের মোট কত সুদ হলো? এটা হয়ে গেল এই 1,000 টাকা, 100 টাকা, 100 টাকা, 10 টাকা, এটা যোগ করলে কত হয়? এটা হয়ে যায় 1,210 টাকা। এটা শুধুমাত্র তৃতীয় বছরের সুদ।
কোশ্চেনে যদি শুধুমাত্র তৃতীয় বছরের সুদ জিজ্ঞেস করতো, এটা হয়ে যেত উত্তর 1210 টাকা। আবার শুধুমাত্র দ্বিতীয় বছরের সুদ কত, 1000 আর 100 টাকা, এটা কত হয়, সেটা হয়ে যায় 1100 টাকা। আর শুধুমাত্র প্রথম বছরের সুদ কত, এটা হয়ে গেল 1000 টাকা। তাহলে 3 বছর মিলিয়ে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো, সেটা হয়ে গেল এই 1000 টাকা, তারপরে দ্বিতীয় বছরে 1100 টাকা, আর তৃতীয় বছরে 1210 টাকা। তাহলে টোটাল কত হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা হয়ে গেল 3310 টাকা। এবারে কোশ্চেনে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য, সেটা কত, 3310 টাকা হয়ে গেল কম্পাউন্ড ইন্টারেস্ট, সেখান থেকে যদি 3000 টাকা আমরা সিম্পল ইন্টারেস্ট বাদ দিই, তাহলে পড়ে থাকবে 310 টাকা। 310 টাকা হয়ে যাবে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য। এবার যদি 3 বছরের সুদ আর আসল জানতে চায়, সেটা কত হবে, সেটা তো আমরা দেখেছি 10,000 টাকা ছিল আসল, আর 3310 টাকা পেয়েছি কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে সুদ আসল মিলিয়ে কত হলো, 13,310 টাকা। চলে আসি পরের অঙ্কে। এখানে বলেছে একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে, তাহলে স্থির জলে নৌকার বেগ কত। আমরা ধরছি নৌকার বেগ মানে বোটের স্পিড কত, এটা হচ্ছে কিমি পার আওয়ার, আর যে স্রোত বা স্ট্রিম তার বেগ কত, এটা হচ্ছে কিমি পার আওয়ার। আমরা জানি নৌকা যদি স্রোতের প্রতিকূলে যায়, তাহলে বোটের স্পিড থেকে স্রোতের যে স্পিড সেটা বাদ দিতে হয়, তাহলে আমরা ইফেক্টিভ স্পিডটা পাই, সেটা হচ্ছে কত, ভি মাইনাস এক্স। এখানে কত হবে, 9 কিমি যাচ্ছে 3 ঘন্টায়, তাহলে গতিবেগ কত, 3 কিমি পার আওয়ার। 3 তিরিকে 9, কাটাকুটি করলে আসে। আবার যদি নৌকা স্রোতের অনুকূলে যায়, তাহলে ইফেক্টিভ স্পিড কত হয়, ভি প্লাস এক্স, মানে নৌকার স্পিড যোগ স্রোতের স্পিড। এটা কত দেওয়া আছে, যে 18 কিমি যেতে সময় লাগছে কত, 3 ঘন্টা। তাহলে এফেক্টিভ স্পিড কত, 3 6 18, 6 কিমি পার আওয়ার। এবার এখান থেকে জানতে চাইছে স্থির জলে নৌকার বেগ কত, তাহলে সিম্পলি এই দুটো ইকুয়েশনকে যোগ করে দেবো। এখানে যোগ করলে কত আসবে, 2v, আর প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, এদিকে তাহলে কত থাকবে, 6 আর 3 9, 9 কিমি পার আওয়ার। এটা পেলাম কত ভ্যালু, 2vর ভ্যালু। শুধু ভির ভ্যালু কত হবে, ভি হবে 9/2 বা 4.5 কিমি পার আওয়ার। তাহলে এই ভিটা কি ছিল, ভিটা ছিল বোটের স্পিড, স্থির জলে বোটের স্পিড বা নৌকার স্পিড। তাহলে আনসার কত হবে, সেটা হচ্ছে অপশান বি, 4.5 কিমি পার ঘন্টা। চলে আসি পরের কোশ্চেনে। এখানে দেওয়া আছে একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টায় এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে, সেটা জানতে চেয়েছে। দুটি নলের নাম দিলাম এ আর বি। তো এ নল দিয়ে কত ঘন্টায় পূর্ণ হচ্ছে, সেটা হচ্ছে 9 ঘন্টায়, আর বি নল দিয়ে পূর্ণ হচ্ছে কত, 12 ঘন্টায়। এবারে শর্টকাটে করার জন্য আমরা কি করব, এদের লসাগু বের করব। সেটা কত, সেটা হচ্ছে 36। অর্থাৎ আমরা যদি চৌবাচ্চার ক্যাপাসিটি 36 ইউনিট কনসিডার করি, তাহলে আমাদের ক্যালকুলেশনে কোনো অ্যাকশন আসবে না, তার জন্য এদের লসাগুটা কনসিডার। তাহলে এখান থেকে আমরা নল এর এফিসিয়েন্সি কত পাবো, 36 ভাগ 9 মানে 4, 9 4 36, অর্থাৎ 4 ইউনিট পার আওয়ার। এটা হয়ে গেল নল এর এফিসিয়েন্সি। আর নল বির এফিসিয়েন্সি কত হবে, 12 3 36, এটা হচ্ছে 3 ইউনিট পার আওয়ার। আর এই 36 ইউনিট হচ্ছে টোটাল চৌবাচ্চার ক্যাপাসিটি। এবারে এই 36 ইউনিট যদি ফিল আপ করতে চাই, তাহলে দুটো নল একসঙ্গে খুলে দিলে কত টাইম লাগবে, সেটা জানতে চেয়েছি। তাহলে দুটো নল যদি আমরা একসাথে খুলে দিই, এ প্লাস বি, তাহলে 1 ঘন্টায় কত ইউনিট করে জল ভর্তি হবে, এটা হচ্ছে 4 আর 3 তখন 7 ইউনিট। যদি একসাথে দুটো নল খুলে দিই, এ নল দিয়ে আসবে 4 ইউনিট, বি নল দিয়ে আসবে 3 ইউনিট, অর্থাৎ 7 ইউনিট জল পার আওয়ার ওই চৌবাচ্চার মধ্যে ভর্তি। এবার এই চৌবাচ্চার ক্যাপাসিটি কত, সেটা হচ্ছে 36 ইউনিট। তাহলে 36 ইউনিট ভর্তি হতে কত টাইম লাগবে, সেটা হচ্ছে 36 ইউনিট ডিভাইডেড বাই 7 ইউনিট পার আওয়ার, অর্থাৎ ইউনিট ইউনিট কেটে যাবে, আওয়ারটা উপরে উঠে যাবে, 36/7 আওয়ার। এটাই হয়ে যাবে আনসার। আনসার কত হবে, 7 5 35, 5 পূর্ণ 1 7 ঘন্টা।
অর্থাৎ অপশান এ হয়ে যাবে উত্তর। তারপরের কোশ্চেনে বলেছে পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54, এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো এটা আমরা এমনি ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে পারি। সেটা হচ্ছে যদি 54 পরপর 3টে সংখ্যার যোগফল হয়, তাহলে মাঝখানের সংখ্যাটা হবে এই 3টে সংখ্যার এভারেজ। সেটা কত? এটা হয়ে গেল 18। এবার আমরা জানি কি পরপর দুটো যুগ্ম সংখ্যার মধ্যে ডিফারেন্স কত? সেটা হচ্ছে 2। তাহলে 18 যদি মাঝখানের সংখ্যা হয়, এর পরের সংখ্যা কত হবে? +2 করলে 20, আর তার আগের সংখ্যা কত হবে? -2 করলে 16। অর্থাৎ 3টে সংখ্যা এরকম হবে 16, 18 আর 20। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 16। অপশান ডি হয়ে যাবে উত্তর। এবার আমরা যদি বেসিক ক্যালকুলেশন করি, এটা কি হবে? ধরলাম ক্ষুদ্রতম সংখ্যা যেটা যুগ্ম সংখ্যা সেটা হয়ে গেল 2n। তারপরের সংখ্যা কত হবে? 2n + 2। তারপরের সংখ্যা হবে 2n + 2 + 2 মানে 2n + 4। এটা ইকুয়ালস টু কত দেওয়া আছে? এই তিনটে যোগফল দেওয়া আছে 54। এটা আমরা লিখতে পারি 2n, 2n আর 2n, 6n ইজ ইকুয়ালস টু 54 মাইনাস 2 + 2 + 2, 6 করলে কত আসে? এটা আসে 48। তাহলে n সমান কত হবে? n সমান হবে 48 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়ালস টু 8। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? প্রথম যুগ্ম সংখ্যাটা আমরা ধরেছিলাম 2n। 2n সমান কত? 2n সমান 8 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 16। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটা হয়ে যাবে 16। তারপরে কোশ্চেনে দেওয়া আছে দুটি সংখ্যার লসাগু 315 এবং তাদের অনুপাত 5:7, তাদের গুণফল কত? তো দুটি সংখ্যা অনুপাত দেওয়া আছে 5:7। আমরা সংখ্যা দুটোকে তো এরকম লিখতে পারি, একটা 5x আর একটা কত? আর একটা 7x। তো দুটো সংখ্যা যদি 5x আর 7x হয়, তাদের লসাগু কত হবে? লসাগু হবে সিম্পলি এক্সটা কমন যাবে, কমন গেলে পড়ে থাকে 5 আর 7। তাহলে এলসিএম কত হচ্ছে? এলসিএম হচ্ছে 5 × 7 মানে 35x। 35xটা হচ্ছে এলসিএম। এর ভ্যালুটা কত দেওয়া আছে? এর ভ্যালু দেওয়া আছে 315। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পাবো? x এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 9। 35 9 315, x এর ভ্যালু পেলাম 9। এবারে কি জানতে চেয়েছে? যদি দুটো সংখ্যা জানতে চাইতো তাহলে x এর ভ্যালুগুলো এখানে পুট করে দিলে আমরা দুটো সংখ্যা পেয়ে যেতাম। কিন্তু জানতে চেয়েছে কি তাদের গুণফল। দুটো সংখ্যার গুণফল কত হবে? একটা হয়ে যাবে 5x আর একটা হয়ে যাবে 7x, অর্থাৎ 35x²। তো x এর ভ্যালুটা আমরা এখানে পুট করে দিই। এটা করলে কত হবে? এটা হবে 35 × x² মানে কত? 9²। তাহলে কত আসবে? 35 × 9² মানে কত? 81। এবার এটা গুণ করলে কত আসে? 5 একে 5, 8 5 এ 40, 3 একে 3, 43 এ 3, হাতে 4, 8 3 এ 24, 4 এ 28, 2835। দুটো সংখ্যার গুণফল হবে 2835। অপশান সি হয়ে যাবে উত্তর। এবারে কি বলেছে? 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে? অর্থাৎ চিনির যে দ্রবণ সেখানে কি কি আছে? সেখানে আছে চিনি মানে সুগার, আর কি আছে? আর আছে ওয়াটার, জল। এবার এদের পার্সেন্টেজ কত দেওয়া আছে? 20% চিনি আছে, সুগার যদি 20% হয়, ওয়াটার কত থাকবে? ওয়াটার থাকবে 80%। অর্থাৎ রেশিও কত হবে? রেশিও হবে 20 একে 20, 20 4 এ 80, 1:4। এই রেশিওতে কি আছে? চিনি আছে একটা মিশ্রণে। এবার কি বলেছে? ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করছি, মানে চিনিটা আমরা অ্যাড করছি, তার জন্য জলটা কিন্তু ফিক্সড থাকবে। চিনি অ্যাড করলে কত পার্সেন্ট চিনি বলেছে? 25% চিনি হবে, নতুন মিশ্রণ হবে 25% চিনি। তাহলে জল কত থাকবে? জল থাকবে 75%। অর্থাৎ রেশিও কত হবে? 25 একে 25, 25 3 এ 75। এই যে পুরনো মিক্সচার থেকে নতুন মিক্সচার হলো, এখানে কি হয়েছে? এখানে তো আমরা চিনি অ্যাড করেছি, কিন্তু জলের পরিমাণ তো ফিক্সড আছে। তাহলে জলের রেশিওটা যদি সমান করতে চাই, আমাকে কি করতে হবে? উপরে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর নিচে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 3 4 এ 12 আর উপরেও 4 3 এ 12, অর্থাৎ জলের পরিমাণ সমান করলাম। এবার যেহেতু এগুলো রেশিও আকারে আছে, উপরে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তার মানে একের সাথেও 3 গুণ হবে আর এদিকে নিচে একের সাথে 4 গুণ হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আগেও জল ছিল কত? 12, এখনো জল আছে কত? 12।
আর এখানে আগে চিনি ছিল কত 3 ইউনিট, আর পরে চিনি হয়েছে কত 4 ইউনিট, অর্থাৎ চিনির ইউনিট কতটা বেড়েছে, সেটা হচ্ছে 1 ইউনিট চিনি অ্যাড করেছি। এবারে একেবারে শুরুতে ওই মিশ্রণের পরিমাণ কত ছিল, এটা দেওয়া আছে কত 150 গ্রাম। এই 150 গ্রামটা কত ইউনিটের সাথে সমান, সেটা হচ্ছে চিনি 3 ইউনিট আর জল কত 12 ইউনিট, 12 3 কত হয় 15 ইউনিট। এই 15 ইউনিটটা 150 গ্রাম দ্রবণের সাথে সমান। এবার আমরা কত বের করব, এখান থেকে 1 ইউনিট চিনি বের করব। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 150 ডিভাইডেড বাই 15 গ্রাম। এটা করলে কত আসে, এটা আসে 10 গ্রাম। অর্থাৎ আমরা 1 ইউনিট যে চিনি অ্যাড করেছি, এই 1 ইউনিটের ভ্যালু কত হলো 10 গ্রাম, অর্থাৎ ওই মিশ্রণে 10 গ্রাম চিনি অ্যাড করা হয়েছে। তাহলে অপশান এ 10 গ্রাম, এটা হয়ে যাবে উত্তর। তারপর 7 নম্বর কোশ্চেনে বলেছে এক ব্যক্তি 40 কিলোমিটার পার ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? আমরা জানি যদি কোনো ব্যক্তি বা কোনো গাড়ি বা ট্রেন প্রথমে x কিমি পার আওয়ার বেগে যায় এবং পরে আবার y কিমি পার আওয়ার বেগে ফিরে আসে, y কিমি পার আওয়ার, তাহলে সেক্ষেত্রে গড় গতিবেগ কত হয়, সেটা হয় v ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই কিমি পার আওয়ার। এই সূত্রেই আমাদের করতে হবে। তো প্রথমে গতিবেগ কত দেওয়া আছে, সেটা হচ্ছে 40 কিমি পার আওয়ার। তারপরে কি বলেছে যে কিউ থেকে যখন ফিরে আসছে তখন তার গতিবেগ 50% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ফেরার সময় গতিবেগ কত হয়েছে 40 ইন্টু 50% বৃদ্ধি পেয়েছে মানে কত 150/100। এটা করলে কত আসে, এটা আসে 60 কিমি পার আওয়ার। অর্থাৎ যাওয়ার সময় গতিবেগ 40 কিমি পার আওয়ার আর ফেরার সময় গতিবেগ 60 কিমি পার আওয়ার। তাহলে এভারেজ গতিবেগ কত হবে, সেটা হয়ে যাবে 2 ইন্টু 40 ইন্টু 60 ডিভাইডেড বাই 40 প্লাস 60 মানে 100। 0 0 0 0 কেটে গেল, 4 24 2 48, 48 কিমি পার আওয়ার। অপশান সি হয়ে যাবে উত্তর। তারপরে 8 নম্বর কোশ্চেনে বলেছে এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটির 2/5 অংশ করে 10 দিনে, তাহলে এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? তাহলে কি দিয়েছে এখানে, এ একটি কাজের 1/3 অংশ কত দিনে করছে, 5 দিনে করছে। তাহলে এক অংশ কত দিনে করবে, এক অংশ করবে 5 ডিভাইডেড বাই 1/3, অর্থাৎ 5 ইন্টু 3 সমান 15 দিনে। এ একটি কাজ করতে 15 দিন টাইম নেয়, 15 ডেজ। আর বির ক্ষেত্রে কি বলেছে, বি 2/5 অংশ করে 10 দিনে। তাহলে এক অংশ কত দিনে করবে, 10 ডিভাইডেড বাই 2/5 ইজ ইকুয়ালস টু 10 ইন্টু 5/2 সমান করলে কত হয়, 5 2 10, 5 5 25 দিনে। অর্থাৎ বি এর ওই কাজটি করতে সময় লাগে কত, 25 দিন। এবারে দুজনে যদি একসাথে কাজ করে, অর্থাৎ এ করে 15 দিনে আর বি ওই কাজটি করে 25 দিনে, একসাথে কাজ করলে কত দিনে শেষ করবে? 15 আর 25-এর লসাগু কত হয়, এটা হচ্ছে 75। অর্থাৎ 15 5 75, এর এফিসিয়েন্সি 5 ইউনিট পার ডে আর বি এর এফিসিয়েন্সি 25 3 75, 3 ইউনিট পার ডে। মোট কাজ কত, মোট কাজ হচ্ছে 75, আর তারা পার ডে দুজনে মিলে 5 আর 3 অর্থাৎ 8 ইউনিট করে কাজ করে। তাহলে মোট কাজ 75 ইউনিট করতে কতদিন সময় লাগবে, সেটা হচ্ছে 75/8 দিন, অর্থাৎ 8 9 72, 3 পড়ে থাকে 3 8, 9 পূর্ণ 3 8 দিন। এটা হচ্ছে দুজনের একসাথে মিলে কাজ করতে সময় লাগবে। তাহলে অপশান বি হয়ে যাবে উত্তর। কোশ্চেন নাম্বার 9-এ বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যা 57 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে? তো এক্ষেত্রে আমাদের টার্গেট হবে এমন একটা সংখ্যা বের করা যেটা 57 76 এবং 190 এই তিনটে দিয়েই পুরোপুরিভাবে ভাগ যায়, অর্থাৎ কোনো ভাগশেষ না থাকে। তো সেই সংখ্যাটা কত হবে, সেই সংখ্যাটা হবে 57 76 আর 190 এর লসাগু। এই লসাগু এমন একটা সংখ্যা যেটা 57 76 এবং 190 দিয়ে ভাগ যায়, এই তিনটের লসাগু। এটা করলে কত আসে, সেটা হচ্ছে প্রথমে 19 দিয়ে যদি কাটি, 19 3 57, 19 4 76 আর 19 10 190, এরপরে আবার 2 যাবে,
3, 2 2 4, 5 10, অর্থাৎ এই যে লসাগু পেলাম এলসিএম সমান কত আসছে, হচ্ছে 19 3 ইন্টু 2 ইন্টু 5, এটা করলে আসে 19 3 57, 57 2 114, আর 5 2 10, অর্থাৎ 114 আর একটা 0, 1140। এই 1140 এমন একটা সংখ্যা যেটা 57, 76 এবং 190 দিয়ে ভাগ যায়। এখন যদি ভাগশেষ আমরা 1 রাখতে চাই তাহলে কি করব, তাহলে আমরা 1 যোগ করে দেব। 1 যোগ করলে কত আসে, 1141। তো এই 1140 এমন একটা সংখ্যা হলো যেটাকে যদি 57, 73 আর 190 এই তিনটে দিয়ে ভাগ করি, প্রত্যেক ক্ষেত্রেই 1 অবশিষ্ট থাকবে। কারণ 1140 তো তিনটে দিয়ে পুরোপুরিভাবে ভাগ যায়, আমি তার সাথে একটা এক্সট্রা 1 যোগ করেছি। এই যে এক্সট্রা একটা যোগ করলাম, এটা তো আর 57, 76, 190 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা ভাগশেষ হিসেবেই থেকে যাবে। তাহলে আনসার কত হবে, আনসার হয়ে যাবে 1141, অর্থাৎ অপশান বি হয়ে যাবে উত্তর। তারপরে কোশ্চেনে বলেছে কোন সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25%-এর মান কত। তাহলে সংখ্যাটা যদি এক্স হয়, আমরা কোশ্চেন থেকে কি লিখতে পারি, এক্স ইন্টু 2/3 সমান 26, বা এক্স সমান কত লিখতে পারি, 26 ইন্টু 3-2, 13 2 26, 13 3 39। এবারে কি জানতে চেয়েছে, এক্স এর 25%, 25% মানে কত, 25/100, এর মানটা জানতে চেয়েছে। সমান দিয়ে কি লিখতে পারি, 39 ইন্টু 25/100, 25 4 100, 39/4 করলে কত আসে, 4 9 36, 3 4 7 28, 4 5 20, 9.75, অর্থাৎ ওই সংখ্যার 25%-এর মান হবে 9.75, অপশান ডি হয়ে যাবে উত্তর। 11 নম্বর কোশ্চেনে বলেছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত। আমরা জানি সুদ মানে ইন্টারেস্ট সমান কি, আসল প্রিন্সিপাল ইন্টু সুদের হার আর ডিভাইডেড বাই 100 ইন্টু টাইম। সিম্পলি বসিয়ে দেবো ইকুয়েশনে। এখানে আসল দেওয়া আছে 500 টাকা, সুদের হার দেওয়া আছে 5%, মানে 5/100 ইন্টু টাইম দেওয়া আছে কত, 6 বছর। এটা সিম্পলি কাটাকুটি করলে কত আসে, 5 5 25, 6 150, অর্থাৎ 6 বছরের সুদ কত হয়ে যাবে, 150 টাকা। অপশান বি হয়ে যাবে উত্তর। তারপর 12 নম্বর কোশ্চেনে একটা সরল দেওয়া আছে, সেখানে তার চিহ্নিত স্থানে কত বসবে সেটা জানতে চেয়েছি। তো এটা আমরা সিম্পলি সরল করব। 5 পূর্ণ 5-এর 3কে আমরা লিখতে পারি 5 প্লাস 5/3, 5 প্লাস 5/3, মাইনাস 3 প্লাস 8/9, ব্র্যাকেটে থাকবে, মাইনাস 4 ইকুয়ালস টু 1। এবার যদি আমরা স্টারটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে এদিকে কি, বাঁ দিকে কি পড়ে থাকে, বাঁ দিকে থাকে 5 প্লাস 5/3, মাইনাস 3, মাইনাস 8/9, মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 4। और আমরা কি লিখতে পারি, 4 ইজ ইকুয়ালস টু 5 মাইনাস 3 মাইনাস 1, মানে কত, 5 থেকে 3 বাদ যাবে, আবার 1 বাদ যাবে, 5 থেকে 4 বাদ গেলে কত পড়ে থাকে, 4 ইজ ইকুয়ালস টু 1। আর ফ্র্যাকশনটা কত পড়ে থাকবে, সেটা হচ্ছে প্লাস 5-এর 3টাকে আমরা কত লিখতে পারি, 15/9 লিখতে পারি। ওর নিচে যদি 3 দিয়ে গুণ করি, 15/9 লিখতে পারি। 15/9 মাইনাস 8/9 ইজ ইকুয়ালস টু 1 প্লাস 15 থেকে 8 বাদ গেলে কত, 7/9, অর্থাৎ 1 প্লাস 7/9 মানে কত, 9 9, 7 16, 16/9। তাহলে উত্তর কত হবে, উত্তর হয়ে যাবে অপশান সি, তারের ভ্যালু কত, সেটা হচ্ছে 16/9, অপশান সি হয়ে যাবে আনসার। এবারে দেওয়া আছে এ একটি কাজ 12 দিনে করতে পারে, আর বি এ এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর কত সময় লাগবে। তো এ আর বি দুজন ব্যক্তির কথা বলা আছে, তাদের এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে। এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি বলা আছে এ যদি 100% এফিসিয়েন্ট হয়, তাহলে বি কত পার্সেন্ট এফিসিয়েন্ট, সেটা হচ্ছে 60% বেশি, মানে 160। এ যদি 100 গুণ এফিসিয়েন্ট হয়, বি 160 গুণ এফিসিয়েন্ট, অর্থাৎ এদের রেশিও কত আসে, 20 5 100,
আর 20 8 160, 5:8 এটা হয়ে গেল এদের এফিসিয়েন্সি রেশিও। আমরা জানি যে যত বেশি এফিসিয়েন্ট সে তত কম টাইম নেয় কাজ করতে, তার মানে ঠিক অপোজিট বা উল্টো হচ্ছে না? তাহলে টাইমের রেশিও কত হবে? টাইমের রেশিও হয়ে যাবে 8:5, অর্থাৎ এ 5 গুণ এফিসিয়েন্ট, তার 8 গুণ বেশি সময় লাগে। আবার বি 8 গুণ বেশি এফিসিয়েন্ট, তাহলে তার কম সময় লাগবে, ওই জন্য কাজটা করতে 5 গুণ টাইম লাগছে। এবারে কোশ্চেনে দেওয়া আছে এ একটি কাজ 12 দিনে করতে পারে, অর্থাৎ এ যে এই 8 গুণ, এর ভ্যালুটা কার সাথে সমান? এই 8 ইউনিটটা 12 দিনের সাথে সমান। তাহলে বি কত দিনে করবে? অর্থাৎ 5 ইউনিটের ভ্যালু কত? তাহলে 8 ইউনিট সমান 12, 1 ইউনিট সমান 12/8, 5 ইউনিট সমান 5। এটা করলে কত আসে? 4 3 12, 4 2 8 সমান 15 দিন। 15 দিন মানে 7 পূর্ণ 1 2, 7.5 দিন। অর্থাৎ বি এর ওই কাজটি করতে সময় লাগবে কত? 7 পূর্ণ 1 2 দিন। অপশান এ হয়ে যাবে উত্তর। তারপরে কোশ্চেনে দেওয়া আছে 10% এবং 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ হবে? তো ক্রমিক ছাড়ের সূত্রটা আমরা কি জানি? যদি x% আর y% ক্রমিক ছাড় হয়, তার ইকুইভ্যালেন্ট ছাড় হয় -x - y প্লাস xy ডিভাইডেড বাই 100। তো এখানে x এর ভ্যালু কত দেওয়া আছে? 10, y এর ভ্যালু কত দেওয়া আছে? 30, প্লাস 10 ইন্টু 30/100 সমান করলে কত আসে? -40 প্লাস 3 সমান 37, অর্থাৎ -37। -37 মানে এটা হচ্ছে ছাড়, ছাড় হচ্ছে 37%। তাহলে ইফেক্টিভ ছাড় হবে 37%। অপশান বি হয়ে যাবে উত্তর। তারপরে কোশ্চেনে দেওয়া আছে a:b সমান 2:3, b:c সমান 4:5 এবং c:d সমান 3:7, তবে a:b c:d এর অনুপাতের ভ্যালুটা কত হবে? দেওয়া আছে a:b সমান 2:3, এটাকে আমরা লিখতে পারি a:b:c:d সমান 2:3:3:3, এটাকে এভাবে লেখা যায়। এবারে কি দেওয়া আছে? b:c সমান কত দেওয়া আছে? 4:5, এটা 4 আর সিটা 5। এটাকে যদি আমরা c:d করি, এটা হয়ে যাবে 5:5, আর a:b কত চলে আসবে? এটা আসবে 4:4। আবার কত দেওয়া আছে? c:d, c:d সমান কত দেওয়া আছে? সিটা 3 আর ডিটা 7। তাহলে আমরা যদি b:c করি, তাহলে b এর ভ্যালু কত আসবে? সেটা আসবে 3। আবার যদি a:b করি, এর ভ্যালু কত আসবে? সেটা আসবে 3। এবারে a:b:c:d = প্রত্যেকটা কলামগুলোকে গুণ করতে হবে। সেটা কত আসবে? 4 2 8 3 24 3 4 12 3 36 3 5 15 3 45 3 5 15 7 105। এবারে কি কমন যাচ্ছে দেখি? 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 8 24, 3 12 36, 3 15 45, আর 3 3 9, 3 5 15 35। তাহলে a:b:c:d এর ভ্যালু কত হবে? সেটা হয়ে যাবে 8:12:15:35, অর্থাৎ অপশান এ হয়ে যাবে উত্তর। এবারে 16 নম্বর কোশ্চেনে সরলতম মান বের করতে বলেছে। তো এটা আমরা সমান দিয়ে লিখতে পারি এরকম: 2.3 এর হোল কিউব মাইনাস 0.3 এর হোল কিউব ডিভাইডেড বাই 2.3 এর হোল স্কোয়ার প্লাস 2.3 ইন্টু 0.3 প্লাস 0.3 এর হোল স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কত? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো উপরে আমরা লিখতে পারি a মাইনাস বি মানে 2.3 মাইনাস 0.3 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচের টার্মটাও ওই রকম ওই আকারে লেখা আছে, এ স্কোয়ার প্লাস
এ বি প্লাস বি স্কোয়ার। তো উপর নিচে এই টার্মটা কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে উপরে 2.3 মাইনাস 0.3। এটা করলে কত আসবে? এটা করলে আসবে 2, অর্থাৎ অপশান বি হয়ে যাবে উত্তর। তারপরে দেওয়া আছে পি এর 50%, অর্থাৎ পি ইন্টু 50/100 ইজিক্যালস টু দেওয়া আছে কিউ এর 25%, কিউ ইন্টু 25/100। এবারে কি চাইছে? পি কে কিউর আকারে চাইছে, পি সমান কিউ এর x%, অর্থাৎ এটা লিখতে পারি পি ইজিক্যালস টু কিউ ইন্টু 25/50 সমান কিউ ইন্টু 50/100, উপর নিচে 2 দিয়ে গুণ করলাম, ইজিক্যালস টু কিউ ইন্টু 1/100 মানে কত? 50%। এবার যদি এর সাথে কম্পেয়ার করি কিউ এর x%, তাহলে এই x এর ভ্যালু কত আসছে? সেটা আসছে 50। তাহলে x সমান কত? সমান আসছে 50 বা 50। অপশান সি হয়ে যাবে উত্তর। তারপরে 18 নম্বর কোশ্চেনে দুটি সংখ্যার রেশিও দেওয়া আছে 10:7, তাদের ডিফারেন্স দেওয়া আছে 105, তাদের সমষ্টি জানতে চাইছে। দুটো সংখ্যার রেশিও 10:7, অর্থাৎ একটা যদি 10 ইউনিট হয় আর একটা যদি 7 ইউনিট হয়, তাহলে তাদের ডিফারেন্স কত? ডিফারেন্স 3 ইউনিট। এই 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 105। এবার কি জানতে চেয়েছে? দুটো সংখ্যার সমষ্টি, অর্থাৎ সমষ্টি মানে কত? 10 ইউনিট প্লাস 7 ইউনিট তখন 17 ইউনিট। 17 ইউনিটের ভ্যালু জানতে চেয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হবে 105 ডিভাইডেড বাই 3, আর 17 ইউনিটের ভ্যালু কত হবে? 17 ইউনিট ইজিক্যালস টু 3 35-এ 105, তাহলে 35 টু 17, এটা গুণ করলে কত আসে? 17 5-এ 85, 5 হাতে 8, 17 3-এ 51, 8-এ 59, 595, অর্থাৎ অপশান এ হয়ে যাবে উত্তর। দুটো সংখ্যার সমষ্টি 595। তারপরে 19 নম্বর কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। এখানে বলেছে কি একজন ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করেন, তাতে তার কত লাভ বা ক্ষতি হলো? তো এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা প্রথমে বাঁ দিকে লিখবো কমোডিটি, কম লিখলাম, আর ডান দিকে লিখবো প্রাইস। প্রথমে কি দিয়েছে? 11টি আপেল 10 টাকা দিয়ে কিনেছে, তারপরে বিক্রি করার সময় কি করেছে? 11 টাকায় 10টা আপেল বিক্রি করেছে। তো আমাদের প্রথম টার্গেট হবে এই যে কমোডিটিটা দুক্ষেত্রে সমান করা। 11 আর 10-এর লসাগু হয় 110, তাহলে উপরে যদি আমরা 10 দিয়ে গুণ করি, এই ভ্যালুটা চলে আসবে 11 10-এ 110, আর নিচে যদি আমরা 11 দিয়ে গুণ করি, এই ভ্যালুটাও চলে আসবে 110, অর্থাৎ দুক্ষেত্রে আমরা কমোডিটিটা সমান করলাম। এবারে যেহেতু এগুলো রেশিও আকারে আছে কমোডিটি আর প্রাইস, তাহলে উপরে যেহেতু আমরা ক্রয় মূল্যের সময় 10 দিয়ে গুণ করেছি, তাহলে এখানেও 10 দিয়ে গুণ করতে হবে। 10 আর 10-এ কত হয়ে যাবে? 100। এই 100টা কি? 100টা হয়ে যাবে কস্ট প্রাইস, কারণ এটা কেনার সময় যে কমোডিটি 10 টাকায় 11টা আপেল কিনেছে, তার জন্য এটা হয়ে গেল কস্ট প্রাইস। আর বিক্রি করার সময় আমরা কমোডিটিতে কত দিয়ে গুণ করেছি? 11। তাহলে এক্ষেত্রেও প্রাইসটাকে 11 দিয়ে গুণ করতে হবে, যেহেতু রেশিও আকারে আছে। তাহলে বিক্রির সময় প্রাইসটা কত হলো? 11 11 121 হয়ে যাবে সেলিং প্রাইস। তাহলে আমাদের প্রফিট কত হচ্ছে? 100 টাকা হচ্ছে সিপি আর 121 টাকা এসপি, তাহলে প্রফিট হচ্ছে 21 টাকা। এই 21 টাকা প্রফিট কত টাকার উপরে? 100 টাকার উপরে। তার মানে প্রফিট কত পার্সেন্ট? এটা হচ্ছে 21%। তাহলে তার 21% প্রফিট হবে। অপশান বি হয়ে যাবে উত্তর। তারপরে 20 নম্বর কোশ্চেনে বলেছে এ বি ও সি এর বয়সের অনুপাত 5:8:9। যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয়, তবে বি এর বয়স কত? তাহলে এ এর বয়স কত ইউনিট? রেশিও থেকে আমরা বলতে পারি এ হচ্ছে 5 ইউনিট, বি হচ্ছে 8 ইউনিট, আর সি হচ্ছে 9 ইউনিট। এখন কি বলেছে? এ আর সি এর বয়সের সমষ্টি, অর্থাৎ 5 আর 9, এই দুটো ইউনিট যোগ করলে কত হয়? 14 ইউনিট, 14 ইউনিটস। এদের ভ্যালু কত দেওয়া আছে? 56 ইয়ার্স, 56 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 14 4 56, 4 ইয়ার্স।
এবার কি জানতে চাইছে, বি এর বয়স। বি এর বয়স কত, সেটা হচ্ছে 8 ইউনিট। বি এর বয়স 8 ইউনিট, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হবে, 8 ইউনিট হবে 8 4 32, 32 ইয়ার্স। অর্থাৎ বি এর বয়স হবে 32 বছর। অপশান বি হয়ে যাবে উত্তর। তারপর 21 নম্বর কোশ্চেনে বলেছে একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, এখন সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে যে সংখ্যাটাকে আমরা 175 দিয়ে ভাগ করছি, এই 175টা 25 দিয়ে ভাগ যায় কিনা প্রথমে দেখব। সেটা হয়ে গেল 25, 25 নয় 175, তাহলে কোনো ভাগশেষ থাকছে না এক্ষেত্রে। বাকি যে ভাগশেষ 132 পড়েছিল 175 দিয়ে ভাগ করার সময়, সেটা তো আবার 25 দিয়েও ভাগ যাবে, সেই 132টা 25 দিয়ে ভাগ গেলে কত আসে, 25 5 125, আর ভাগশেষ পড়ে থাকতো 7। তাহলে যদি 175-এর বদলে 25 দিয়ে ভাগ করতাম, তাহলে 7 ভাগশেষ থাকতো। অপশান ডি হয়ে যাবে উত্তর। তারপরে সরলতম মান বের করতে বলেছে, এটা আমরা বদমাস রুল ফলো করব। কি দেওয়া আছে, 0.2 প্লাস 0.2 মাইনাস 0.2 ডিভাইডেড বাই 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2। তো প্রথমে আমরা এই ব্র্যাকেটের ভ্যালুটা গুণ করব। এটা করলে আসে 0.04। এরপরে আমরা ভাগ আর গুণ, যেটা ফার্স্টে আছে যেই অর্ডারে আছে সেইভাবে করব। 0.2 প্লাস 0.2 মাইনাস 0.2 ভাগ আছে, তাহলে আমরা লিখব ডিভাইডেড বাই 0.2, তারপরে গুণ আছে ইন্টু 0.04, ব্র্যাকেটের ভ্যালুটা পেয়েছি 0.04। এবারে 0.2 আর 0.2টা কেটে যাবে, পড়ে থাকবে 0.2 প্লাস 0.2 মাইনাস 0.04। 0.2 প্লাস 0.2 করলে কত আসে, 0.4 মাইনাস, যেহেতু প্লাস আগে পড়েছে প্লাস করেছি, তারপর মাইনাসের কাজ, মাইনাস 0.04। এটা করলে আসে 0.36। তাহলে অপশান ডি হয়ে যাবে। তারপরে দিয়েছে যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত। যদি প্রিন্সিপাল পি হয়, তাহলে অ্যামাউন্ট কত হয়েছে, অ্যামাউন্ট হয়েছে 27p, আর টাইম দেওয়া আছে কত, টাইম দেওয়া আছে 3 বছর। তাহলে জানতে চেয়েছে সুদের হার, হার সমান কত। তো আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রতে বসাবো, সেটা হচ্ছে অ্যামাউন্ট ইজিক্যালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এনটা হলো টাইম। এবার অ্যামাউন্টটা কত হয়েছে, অ্যামাউন্টটা হয়েছে আসলের 27 গুণ, 27p ইজিক্যালস টু পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল কিউব। এবার পিটা দুদিকে কেটে যাবে, আর আর দুদিকেই কিউব রুট করব। কিউব রুট করলে পড়ে থাকে কত, 3। 3 কিউব 27, 3, তাহলে 3 ইজ ইকুয়ালস টু 1 প্লাস আর বাই 100, বা আর বাই 100 ইকুয়ালস টু 2, বা আর সমান কত, আর সমান 200%, অর্থাৎ সুদের হার হবে 200%। অপশান ডি হয়ে যাবে উত্তর। তারপরেও একটা সরল করতে হবে। প্রথমে এই সেকেন্ড স্কোয়ার রুটটা করব। এটা সমান কত লিখতে পারি, 0.0049, দশমিকটা তোলার জন্য একের পেছনে 4টে শূন্য, যেহেতু 4টে ডিজিট আছে, দশমিকটা উঠে গেল, স্কোয়ার রুট 49-এর স্কোয়ার রুট কত, সেটা হয়ে গেল 7 ডিভাইডেড বাই 100, অর্থাৎ 0.07। এবারে এটাকে আমরা লিখতে পারি রুট ওভার 0.02, আর এই সেকেন্ড স্কোয়ার রুটের ভ্যালুটা কত পেয়েছি, 0.07, অর্থাৎ স্কোয়ার রুট অফ 0.09। এটাকে আমরা লিখতে পারি 0.09, দশমিকটা তোলার জন্য নিচে 100 ওভার 9 রুট করলে আসে 3, আর 100 রুট করলে আসে 10, 3/10 অর্থাৎ 0.3। অপশান সি হয়ে যাবে উত্তর।
তারপরে দেওয়া আছে একটি সংখ্যা যেটা 11 দ্বারা বিভাজ্য, তাহলে ওই সংখ্যায় স্টার চিহ্নিত স্থানে কত বসবে। সংখ্যাটা কত দেওয়া আছে? সংখ্যাটা দেওয়া আছে 5, 7, 9, স্টার 2। আমরা জানি কোনো সংখ্যা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে তার অল্টারনেট যে ডিজিট থাকে সেগুলোর যোগফল করে তাদের ডিফারেন্স হয় 0, নাহলে 11-র সঙ্গে সমান হবে। অর্থাৎ এখানে অল্টারনেট ডিজিটগুলো কি আছে? 5, 5-এর পরে আছে 9, 9-এর পরে আছে 2, যোগ করলে কত হয়? 5, 9, 14, 14, 2, 16। আর অল্টারনেট ডিজিট কি কি আছে? সেটা হচ্ছে একটা হচ্ছে 7 আর একটা আছে স্টার। যোগফল কত হয়? 7, 7 প্লাস স্টার। এবার এই যে 16 আর 7 প্লাস স্টার, এদের মধ্যে ডিফারেন্স কত হবে? এদের মধ্যে ডিফারেন্স হবে হয় 0, না হলে 11। 16 থেকে যদি 7 প্লাস স্টারটা বাদ দিই, এটা যদি 0-র সাথে ইকুয়ালস টু করি, কত আসবে? 9 মাইনাস স্টার ইকুয়ালস টু 0 অর স্টার ইকুয়ালস টু 9। অর্থাৎ স্টার চিহ্নিত স্থানে কত বসবে? সেটা হচ্ছে 9। অপশান সি হয়ে যাবে উত্তর। আর এই ডিফারেন্সটা অর্থাৎ 16 মাইনাস 7 মাইনাস স্টার যদি আমরা 11-র সাথে সমান করতাম তাহলে কত আসতো? 9 মাইনাস স্টার ইকুয়ালস টু 11 or স্টার ইকুয়ালস টু -2। এটা তো সম্ভব নয়, কারণ একটা সংখ্যার মাঝখানে একটা ডিজিট কখনো নেগেটিভ হতে পারে না। তার জন্য এটা 11-র সাথে ডিফারেন্সটা 11-র সাথে ইকুয়ালস টু হবে না, 0-র সাথে ইকুয়ালস টু হবে। তার জন্য স্টারের ভ্যালুটা আসবে কত? 9। এর পরের কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। 200 মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিমি বেগে দৌড়ায়, আর বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। এবার বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করতে বলেছে। তাহলে একটা রেসের ট্র্যাকে লেন্থ কত? এটা হচ্ছে 200 মিটার। প্রথমে শুরুতে এ একেবারে স্টার্টিং পয়েন্টে আছে আর বি আছে 8 মিটার এগিয়ে, পজিশনটা বি। তাহলে বি এর আর কত ডিস্টেন্স যেতে বাকি? এটা হয়ে গেল 192 মিটার। এটা বি কে দৌড়াতে হবে। জাস্ট এই সময় এ রানিং শুরু করে। এরপরে কি হচ্ছে? এ রানিং কমপ্লিট করে ফেলেছে, এ একেবারে এন্ডিং পয়েন্টে চলে এসছে। তখনও বি কোথায় আছে? বি কে তখনও 8 সেকেন্ড আরো দৌড়াতে হবে, 8 সেকেন্ড। বি এর আগে পজিশন কোথায় ছিল? এই বি ড্যাশে ছিল। এখান থেকে বি ড্যাশ থেকে বিতে আসতে যে টাইম লাগিয়েছে সেই টাইমে এ কতটা গেছে? এ গেছে পুরো এই লেন্থটা। এটা কত? এটা হচ্ছে 200 মিটার। এ দৌড়ে ফেলেছে 200 মিটার, কি তখন বি ড্যাশ থেকে বি অবধি গেছে ওই টাইমে। তাহলে বি কে যদি 192 মিটার দৌড়াতে হতো তাহলে কতটা টাইম লাগাতে হতো? এই এ এর টাইম হচ্ছে কত? টি প্লাস এই 8 সেকেন্ড। তাহলে বি কে 192 মিটার দৌড়ানোর জন্য টি প্লাস 8 সেকেন্ড টাইম লাগতো। তাহলে বি যখন 8 মিটার এগিয়ে, সেই সময় এ কি করে? যাত্রা শুরু করে। কিন্তু এ যাত্রা কমপ্লিট করার পরেও বি কিন্তু যাত্রা কমপ্লিট করতে পারেনি, দৌড় কমপ্লিট করতে পারেনি। তখনও বি যে পজিশনে আছে সেখান থেকে আরো যেতে কত টাইম লাগবে? 8 সেকেন্ড। তো আগের পজিশন বি এর কত ছিল? 8 মিটার এগিয়ে ছিল। এটা হচ্ছে বি ড্যাশ, এই পজিশনে ছিল। সেখান থেকে বি এসছে বি পজিশনে, সেখান থেকে এখনো তার যাত্রা কমপ্লিট করতে 8 সেকেন্ড টাইম লাগবে। তাহলে এ 200 মিটার কমপ্লিট করেছে কত সেকেন্ডে? সেটা হচ্ছে 200 মিটার ডিভাইডেড বাই এর গতিবেগ কত? 5 কিমি পার ঘন্টা, মানে 5 ইন্টু 5/18, অর্থাৎ 18টা উপরে উঠে যাবে। তাহলে এটা টাইম লেগেছে হচ্ছে বি এর, সেটা সমান কত? 5 5-এ 25, 25 8-এ 200, অর্থাৎ 18 8-এ 144 সেকেন্ড। এই যে 144 সেকেন্ড এর টাইম লেগেছে পুরো 200 মিটার রেস কমপ্লিট করতে, তখনও বি কোথায় আছে? তখনও বি পড়ে আছে 8 সেকেন্ড দূরে। অর্থাৎ বি কে যদি 192 মিটার
এই দূরত্বটা দৌড়তে হতো, কারণ বি তো 8 মিটার এগিয়ে ছিল। এই 192 মিটার দৌড়ানোর জন্য বি কে এই যে 144 সেকেন্ডে বি যতটা গেছে সেটা প্লাস আরো 8 সেকেন্ড তাকে দৌড়াতে হতো 192 মিটার কমপ্লিট করার জন্য। তাহলে বি এর গতিবেগ কত? বি এর গতিবেগ হচ্ছে 192 মিটার যেতে টাইম লাগছে কত? 144 প্লাস 8 সেকেন্ড। এটা হয়ে গেল বি এর মিটার পার সেকেন্ডে গতিবেগ। এখন 192 ডিভাইডেড বাই 52 পার সেকেন্ড। এবার এটা কাটাকুটি করতে হবে, সেটা হচ্ছে 4 4 16, 4 8 32, 4 3 12, 4 8 32, তারপরে থাকবে 2 24 48, 2 19 38, অর্থাৎ 24/19 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বি এর গতিবেগ হবে 24/19 মিটার পার সেকেন্ড। অপশান বি হয়ে যাবে উত্তর। তারপর 27 নম্বর কোশ্চেনে বলেছে এ বি ও সি একটি কাজ যথাক্রমে 6, 12 ও 24 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? তাহলে তিনজন এ বি আর সি তিনজন কত দিনে কাজটি শেষ করে? এ করে 6 দিনে, করে 12 দিনে, আর সি করে 24 দিনে। এই 6, 12 আর 24-এর লসাগু কত? সেটা হচ্ছে 24। তাহলে টোটাল কাজ কত হয়ে যাবে? সেটা হচ্ছে 24। এর এফিসিয়েন্সি কত হবে? এর এফিসিয়েন্সি হবে 6 4 24, 4 ইউনিট পার ডে। বি এর এফিসিয়েন্সি কত হবে? বি এর এফিসিয়েন্সি হবে 12 দিয়ে 24, 2 ইউনিট পার ডে। আর সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি 24 থেকে 24, অর্থাৎ 1 ইউনিট পার ডে। তাহলে তারা যদি তিনজনে একসাথে কাজ করে, পার ডে কত ইউনিট করে কাজ করবে? 4 2 6 একে 7, 7 ইউনিট পার ডে তারা কাজ করবে যদি তারা একসাথে কাজ করে। তাহলে 24 ইউনিট কাজ শেষ হতে কত টাইম লাগবে? 24 ডিভাইডেড বাই 7 ডেজ, অর্থাৎ 24-এর 7 দিনে তারা একত্রে কাজটি কমপ্লিট করবে। এর ভ্যালু আছে কত? 7 3 21, 3 24, 3 পূর্ণ 3 7 দিন। অর্থাৎ তারা একসাথে কাজ করলে 3 পূর্ণ 3 7 দিনে কাজটি কমপ্লিট করবে। অপশান ডি হয়ে যাবে উত্তর। কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 560 টাকা এবং 5 বছরে সুদে মূলে 600 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? কোশ্চেনে কি দেওয়া আছে? 3 ইয়ার্স, 3 বছরের ক্ষেত্রে কি দেওয়া আছে? 3 বছরে দেওয়া আছে প্রিন্সিপাল প্লাস 3 বছরের ইন্টারেস্ট, সেটা কত দেওয়া আছে? 560 টাকা। আর 5 বছরের ক্ষেত্রে কি দেওয়া আছে? 5 ইয়ার্সের বেলা প্রিন্সিপাল প্লাস 5 ইয়ার্সের ইন্টারেস্ট, এটা কত দেওয়া আছে? সেটা দেওয়া আছে 600 টাকা। এবার এই দুটো ইকুয়েশন যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? এটা হচ্ছে এই যে 2 বছরের ইন্টারেস্ট, এটা কত পাবো? সেটা হচ্ছে 600 থেকে 560 বাদ দিই 40 টাকা। তাহলে 2 বছরে আমরা ইন্টারেস্ট পাচ্ছি কত? 40 টাকা। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? সেটা হয়ে যাবে 20 টাকা। আর 3 বছরের ইন্টারেস্ট কত? সেটা হয়ে যাবে 60 টাকা। 60 টাকা। তাহলে 3 বছরে আমরা আসল প্লাস ইন্টারেস্ট কত পেয়েছি? পি প্লাস 3 ইয়ার্স ইন্টারেস্ট, সেটা হচ্ছে 560 টাকা। তাহলে আসলটা কত হবে? আসল হয়ে যাবে 560, আর 3 বছরের ইন্টারেস্ট কত? 60 টাকা মাইনাস 60, অর্থাৎ আসল হয়ে গেল কত? আসল হয়ে গেল 500 টাকা। এবারে কি জানতে চাইছে? বার্ষিক সুদের হার কত? তো আমরা সিম্পলি ইন্টারেস্টের ইকুয়েশনে বসিয়ে দেবো, সেটা হচ্ছে আই ইজ ইকুয়ালস টু আসল ইন্টু সুদের হার আর ডিভাইডেড বাই 100 ইন্টু টাইম। তো আমরা শুধু 3 বছরটা নিয়ে হিসেব করি। 3 বছরে আমাদের সুদ কত? 3i মানে 60 টাকা সমান আসল কত? আসল হয়ে গেল 500 টাকা ইন্টু সুদের হার তো জানি না, আরটা বের করব, আর বাই 100 ইন্টু 3 বছর, টাইমটা 3 বছর। এখান থেকে আর এর ভ্যালু কত আসছে? আর এর ভ্যালু আসছে 60 ডিভাইডেড বাই 5 ইন্টু 3, অর্থাৎ 4। তাহলে সুদের হার কত? সুদের হার হয়ে যাবে 4%। অপশান বি হয়ে যাবে উত্তর। তারপরেও একটা সরল দেওয়া আছে। 0.01কে আমরা কি লিখতে পারি? 1/100 স্কোয়ার রুট অফ, প্লাস 0.81কে আমরা কি লিখতে পারি? 81/100 স্কোয়ার রুট, প্লাস 1.21কে আমরা কি লিখতে পারি?
121/100 এটাও স্কোয়ার রুট প্লাস 0.0009, এটাকে আমরা কি লিখতে পারি 9/10,000। একের পরে 4টে শূন্য, কারণ এখানে দশমিকের পরে 4টে ডিজিট আছে, 1 2 3 4, এটাও স্কোয়ার রুট। সমান কত আসবে? এটা আসবে 1/10 প্লাস 9/10 প্লাস 121 মানে 11/10 প্লাস 3/100। এবার সবগুলোর হর বা ডিনোমিনেটর ইকুয়াল করার জন্য আমরা নিচে আর উপরে 10 দিয়ে গুণ করবো। 110/100, 90/100, 10/100। এবার সবার ডিনোমিনেটর সমান হয়ে গেছে, অর্থাৎ নিচে 100 আর উপরে সবগুলো যোগ হয়ে যাবে। 10 প্লাস 90 100 আর 110 210 আর 3 213। 213/100 মানে 2.13, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে উত্তর। একেবারে লাস্ট কোশ্চেনে আমরা চলে এসেছি। এখানে দেওয়া আছে কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? অর্থাৎ এখানে কি দেওয়া আছে? ক্রয় মূল্য মানে সিপি দেওয়া আছে 10 ইউনিট, আর এসপি দেওয়া আছে কত? বিক্রয় মূল্য, সেটা আছে 11 ইউনিট। 10 ইউনিট আর 11 ইউনিট। প্রফিট কত হবে? প্রফিট হবে সেটা হচ্ছে এসপি মাইনাস সিপি। এসপি মাইনাস সিপি, এটা করলে কত আসবে? 11 ইউনিট মাইনাস 10 ইউনিট মানে 1 ইউনিট। 1 ইউনিট হচ্ছে প্রফিট। তাহলে জানতে চেয়েছে কোশ্চেনে জানতে চেয়েছে শতকরা লাভ কত? লাভ, তাহলে প্রফিট পার্সেন্টেজ। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? প্রফিট পার্সেন্ট শতকরা লাভ, প্রফিট কত হচ্ছে 1 ইউনিট ডিভাইডেড বাই প্রফিট হয় সবসময় ক্রয় মূল্যের উপরে, অর্থাৎ কস্ট প্রাইসের উপরে, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 10 ইউনিট। যেহেতু পার্সেন্ট জানতে চাইছে তাই ইন্টু 100%, এটা করলে কাটাকুটি করে আসবে 10%, অর্থাৎ শতকরা লাভ সেটা হচ্ছে 10%। অপশান বি হয়ে যাবে উত্তর। আশা করি সমস্ত কোশ্চেনের উত্তর ভালো করেই বোঝাতে পারলাম। যদি কোনো কোশ্চেনে কোনোরূপ ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।